প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আসন্ন নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল, গুনে গুনে সংখ্যা বলে দিলেন অনুব্রত। জেলের সুপাররা আমাকে ফোন করে বলে বিস্ফোরক দাবি শুভেন্দুর। সেকুলার দল হুমায়ুন প্রার্থী দিচ্ছেন মমতা শুভেন্দুর বিরুদ্ধেও। কোর্টে যাওয়ার সময় মাঝপথে ধাক্কা ট্রাকের, শাহজাহানের বিরুদ্ধে কি এমন সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলা। ওয়াকফ ইস্যুতে মমতার বিভ্রান্তিকর বার্তায় বিপাকে মুসলিমরাই, বড় দাবি শুভেন্দুর। বজরংবলীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা কুলপিতে, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি করলেন শুভেন্দু। কম ব্যবধানে পরাজিত আসনে নজর বিজেপির, হিসেবেই থাকছে না সংখ্যালঘু আসনগুলি। যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার, 26-এ সুর বেঁধে ভাইরাল দেবাংশুর গান। 100 দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য, এতদিন অভিষেকের প্রশ্নে বঞ্চনার শিকার কেন্দ্রের। সিদ্দিকুল্লার অনুষ্ঠান থেকে ফেরার পথে খুন তৃণমূল কর্মী। মরক্কোয় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 2টি বহুতল আবাসন, নিহত অন্তত 19, আহত 16। ভোটার তালিকারও নির্ভুল করতে কমিশনের বড় পদক্ষেপ, বিএলএদের দেওয়া হবে বুথের এএসটি তালিকা। লোকসভায় লেগে গেল রাহুল শাহের মধ্যে, একে অপরকে কি বললেন দুজনে। প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে মোদী এবং শাহের সঙ্গে আলোচনায় রাহুল, 1.5 ঘন্টা ধরে কি নিয়ে কথা, সংসদ ভবনে জল্পনা। মার্কিন চাপে কোণঠাসা দিল্লি, রাশিয়া থেকে তেল আমদানি 1/3 কমালো ভারত। বায়োমেট্রিক প্রোফাইলিংয়ের পথে উত্তরপ্রদেশ, অবৈধ অনুপ্রবেশ রুখতে যোগের কড়া পদক্ষেপ। ট্রাম্পকে ডেডলাইন খোঁচা মোদীর মন্ত্রীর, বাণিজ্য আলোচনা কতদূর এগোলো জানালেন তাও। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। একদিন আগে কোচবিহারের সভা থেকে ফের একবার এসআইআর নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। ফের একবার সোচ্চারে বলেছিলেন কোনোভাবেই বাংলায় ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না। এবার হুঙ্কার শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়ও, বললেন এসআইআর এর নামে এনআরসি করতে দেবেন না। ফের একবার মমতার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল, বললেন 230 থেকে 235 আসনে জয়লাভ করে 26-এ নির্বাচনের পরে আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা। বীরভূমের মল্লারপুরে এসআইআর সংক্রান্ত একটি সভায় গিয়েছিলেন অনুব্রত। সেখান থেকেই তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, মুখ্যমন্ত্রী না হলে আমাদের রাজ্যে অন্ধকার নেমে আসবে, কালো দিন নেমে আসবে। সে ভুলটা আমরা কেউ করব, আমরা আবার তাকে 26-এর ভোটে জিতিয়ে আনবো। বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, যতই তোমরা লাগো তোমরা পারবে না, চ্যালেঞ্জ করলাম। 230 থেকে 235 ভোটে বনগাঁ থেকে মমতা ব্যানার্জিকে জয়লাভ করবেন। অনুব্রতর সাফ কথা, রাজনৈতিকভাবে মমতার সঙ্গে না পেরে এসআইআর এনআরসি নিয়ে আসা হচ্ছে। আক্রমণের ধার আরও বাড়িয়ে দিয়ে তিনি বলেন, এসআইআর এর পর এনআরসি করে পশ্চিমবঙ্গের 2 কোটি মানুষকে জেলে রেখে ওরা ভাবছে পশ্চিমবঙ্গ দখল করব, সে গুড়ে বালি, জীবনেও হবে না। এখানে কোনো রোহিঙ্গা, বাংলাদেশি, মায়ানমারের লোক নেই, তুমি কি করে বাদ দেবে? আমাদের এই মাটিতে জন্ম, এই মাটিতেই মরবো। তোমরা এসআইআর করলেও আমরা ভয় পাই না। প্রসঙ্গত, হাতে আর একদিন, আর মধ্যে এনুমেরেশনের যাবতীয় প্রক্রিয়া শেষ হতে চলেছে। নির্বাচন কমিশন কর্তৃক শেষ পাওয়া আপডেট বলছে, এখনো পর্যন্ত মোট 57,01,548 ফর্ম আনকালেক্টেড রয়েছে, যার মধ্যে মৃতের সংখ্যা 24,08,574। ফলে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হলে বাদ যেতে পারে বিশাল সংখ্যক নাম। শাহজাহান শেখের সাক্ষীর ছেলের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বসিরহাট আদালতে যাবার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন তিনি। বিরোধীরা এই ঘটনাকে কি নেহাত দুর্ঘটনা হিসেবে দেখতে রাজি নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সাফ বলেই দিলেন, এটা শাহজাহান করিয়েছে, জেলে বসে করিয়েছে। এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। তার দাবি, শাহজাহান বসিরহাটের জেলে বসে থাকলে এভাবে সাক্ষীদের মৃত্যু হবে। তিনি বলেন, আজ ভোলা ঘোষের মৃত্যু হয়েছে, কাল ভোলা ঘোষের হবে। কারণ শুভেন্দুর দাবি, জেলে বসে ফোন ব্যবহার করেন তৃণমূল নেতারা। শুভেন্দু বলেন, জীবন কৃষ্ণ সাহা জেল থেকে ফোন করে কথা বলেন। তৃণমূল নেতারা জেলের ভেতরে ফোন ব্যবহার করেন, যা খেতে ইচ্ছা হয় তাই খান। অনেক রাতে ডিনার হয়, যত রকম ছবি আছে সব দেখে। পিজির উডবার্ন ওয়ার্ডে মন খারাপ হলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, জেলের সুপাররা খারাপ নন। বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে নেতারা ফোন ব্যবহার করছে। ভোলানাথ ঘোষের কাছে টিম পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু। এসএসকেএমে চিকিৎসা করানো ভোলা ঘোষের জন্য খুব ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলনেতা আরও বলেন, সিবিআইকে ধন্যবাদ যে তারা ভোট পরবর্তী হিংসা মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। বুধবার ন্যাজটের কাছে বড়মারি পেট্রোল পাম্পের সামনে ভোলার গাড়িতে ধাক্কা মারে একটি 10 চাকার ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালক শাহানুরের, কিন্তু কোনো রকমে বেঁচে যান ভোলা। এদিন শাহজাহানের দায়ের করা একটি মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন তিনি, আর তখনই ঘটে এরকম ঘটনা। পেঁয়াজের খোসার মতো একটু একটু করে নিজের দল সম্পর্কে খোলসা করছেন হুমায়ুন। নিজের লক্ষ্য আগে পরিষ্কার করেছেন, টার্গেট তার 90। দ্বিতীয় দিনে এটা স্পষ্ট করেছেন, মিমের সঙ্গে জোট, কথা হয়েছে সেলিমের সঙ্গেও। তৃতীয় দিনে স্পষ্ট করেছেন তারাই হবেন ম্যাজিক ফিগার। আর এবার তৃণমূল থেকে সদ্য সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বললেন, সেকুলার দল করবেন। সেক্ষেত্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, মিমের পাশাপাশি ধর্মনিরপেক্ষ জাতীয় কংগ্রেস, আইএসএফ এর কথাও বললেন।
বুধবার 5 তারা হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করলেন মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী দেবেন তিনি। অর্থাৎ তার দল 26 নির্বাচনে প্রার্থী দেবে ভবানীপুর নন্দীগ্রামেও। তবে এক্ষেত্রে তিনি আরও একবার জোটে লড়ার ক্ষেত্রে সওয়াল করলেন। তবে মিমের সঙ্গে যে জোট করেছেন তা ইতিমধ্যে স্পষ্ট করেছেন হুমায়ুন। এদিকে তিনি আগে এটাও দাবি করেছেন মোহাম্মদ সেলিমের সঙ্গেও ফোটে কথা হয়েছে তার, সবে আইএসএফ প্রসঙ্গে। তবে সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর সঙ্গে তার আদৌ কোনো কথা হয়েছে কিনা সেটা স্পষ্ট করেননি। 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের সংগঠনের গতি আনতে চেয়েছেন ওয়াইসি। তাই গত মাসে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে মিমের তরফে। ওয়াইসির তরফ থেকে হুমায়ুনকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে নিজের দল গড়ার কথা ঘোষণা করে দিলেন হুমায়ুন। হুমায়ুনের আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন তার কাছে আগে জাতিসত্তা, তারপর রাজনৈতিক দল। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার তিনি ঘোষণা করে দেন 22 ডিসেম্বর নতুন দল গড়ছেন তিনি। তবে তার লক্ষ্য সরকার গঠন নয়, বিধানসভায় বিরোধী আসনে বসতে চান সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক। 135টি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই বলেছিলেন, তবে তার টার্গেট 90টি আসন। হুমায়ুনের এসব লক্ষ্য বাবরি ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে একাধিকবার সামনে উঠে এসেছে, কিন্তু এবার আরও বড় কথা বললেন হুমায়ুন। তিনি বলেন 2026-এ তৃণমূল বা বিজেপি কেউই এককভাবে সরকার করতে পারবে না। যিনি মুখ্যমন্ত্রী হন না কেন, হুমায়ুন কবিরের সাহায্য নিতেই হবে। আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না। তবে কংগ্রেসের কথা বলেও জাতীয় কংগ্রেসের কথা বলেছেন হুমায়ুন। কংগ্রেস প্রসঙ্গে হুমায়ুনের পর্যবেক্ষণ, কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে। 26-এ ওদের চিহ্ন থাকবে না। তবে মুর্শিদাবাদের মাটিতে যে ভোট কাটাকুটির রাজনীতি শুরু হয়ে গিয়েছে তাতে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এদিনও আত্মবিশ্বাসী হুমায়ুন বললেন কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না, নির্ণায়ক শক্তি হব আমরাই। যাচ্ছিলেন বসিরহাট আদালতে, সঙ্গে ছিলেন ছেলে। সাক্ষ্য দিতেন সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে, কিন্তু তার আগে পথে ধাক্কা মারল 10 টাকার ট্রাক, আর মুহূর্তেই সব শেষ। মৃত্যু হলো সাক্ষী ভোলা ঘোষের ছেলের, তবে কপাল জোরে প্রাণে বাঁচলেন তিনি। বিরোধীরা বিষয়টিকে মোটেও স্রেফ দুর্ঘটনা হিসেবে দেখছে না। বিজেপির পরিষ্কার বক্তব্য, পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করা হয়েছে তাকে। এরপরই রাজনীতির অন্দরে ঘুরছে একটাই প্রশ্ন, আজ আদালতে ভোলা শাহজাহানের বিরুদ্ধে কোন কোন মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন, কোন মামলার সাক্ষী ছিলেন। রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের। তারপর তার বাড়িতে এসে হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় বাহিনীকে। পরে বিস্তর খড়কুটো পুড়িয়ে পুলিশ গ্রেপ্তার করে তাকে। এই মুহূর্তে শাহজাহানের মাথায় ঝুলছে একাধিক মামলা। ইডি, সিবিআই সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। বুধবার শাহজাহানের দায়ের করা একটি মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন ভোলা। অভিযোগে মামলাটি মিথ্যে, আর তখনই এমন ঘটনা ঘটেছে। মূলত ভোলানাথ একসময় শাহজাহানের সঙ্গী ছিলেন, পরে তার সঙ্গে অনৈতিক কাজ নিয়ে বিরোধ হয়। অভিযোগ 2021 সালে শাহজাহান বাড়ি ভাঙচুর করায় ভোলানাথের। ভয় বেশ কিছুদিন বাড়ি ছাড়া ছিলেন তিনি। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর এলাকায় ফিরেছিলেন ভোলা। আজ এই ঘটনার পরই মুখ খুলেছেন ভোলার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। তার পরিষ্কার বক্তব্য, এটা নিছকই দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এখানে উল্লেখ্য, বুধবার ন্যাজটের কাছে বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে ভোলার গাড়িতে ধাক্কা মারে একটি 10 টাকার ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালক শাহানুরের, কিন্তু বেঁচে যান ভোলা। এই ঘটনার পরই বিজেপির দাবি ইচ্ছাকৃত এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। নয়তো ট্রাক চালক ধাক্কা মারার পর কিভাবে বাইকে চড়ে পালিয়ে গেলেন? একটি বাইকই বা এলো কোথা থেকে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আজ এমনই অভিযোগে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কখনো সিএ কে এনআরসি বলা, কখনো এসআইআর কে এনআরসি বলা, আবার কখনো ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী এসবের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তব তথ্যের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। শুভেন্দু জানান যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী যতই বড় বড় দাবি করুন না কেন, কেন্দ্রীয় সরকারের আয়োজিত স্টেক হোল্ডার বৈঠকগুলিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা কোনো আপত্তি বা মতবিরোধ নথিভুক্ত করেননি। লখনৌ, দিল্লি 4টি বৈঠকের মধ্যে 2টিতে পশ্চিমবঙ্গের অতিরিক্ত সচিব ও সিইও উপস্থিত থেকেও সম্পূর্ণ নীরব ছিলেন। অথচ রাজ্যে ফের মুখ্যমন্ত্রী ধর্মীয় সম্পত্তি রক্ষার নামে বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছেন। এটি রাজ্য সরকারের দ্বিচারিতা রাজনৈতিক ভণ্ডামির প্রকৃষ্ট উদাহরণ। বিরোধী দলনেতা আরও জানান যে উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের চিঠি অক্টোবর থেকে আসতে শুরু করে। সচিবের 27 অক্টোবরের চিঠি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর নির্দেশ সবই স্পষ্ট ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কার্যকর কোনো পদক্ষেপ করেনি। ফলে 6 ডিসেম্বর রাত 11:59 সময়সীমা পেরিয়ে বহু নথি আপলোড করা যায়নি। এর ফলে সংশ্লিষ্ট সম্পত্তিগুলিকে এখনও আইন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, গোটা ভারতবর্ষ যখন দ্রুত নথিভুক্তিকরণ সম্পন্ন করলো, তখন কেবল রাজনৈতিক উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ পিছিয়ে রইল, আর তার সরাসরি ক্ষতি হবে মুসলিম সম্প্রদায়েরই। শুভেন্দু অধিকারী বলেন যে ওয়াকফ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য ও তার দলের নেতাদের আগুনঝরা ভাষণই সাম্প্রদায়িক দাঙ্গার অন্যতম কারণ।
মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, ধুলিয়ান, বেলডাঙ্গা বহু এলাকায় সাম্প্রদায়িক অশান্তি, দোকান লুট, গ্রামে আগুন লাগানো, এমনকি প্রাণহানির ঘটনা ঘটে। বৈষ্ণবনগরে স্বাধীনতার পর সর্বাধিক হারে হিন্দু পলায়ন বাংলায় দেখা গিয়েছে। প্রশাসন ঘটনাগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং মুখ্যমন্ত্রী উল্টো মুর্শিদাবাদে গিয়ে উত্তেজনামূলক ভাষণ দিচ্ছেন। তিনি স্পষ্টভাবে বলে যে আজকের এই সংকটের জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজে। সুযোগ থাকা সত্ত্বেও রাজ্য সরকার গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনায় নিজেদের মতামত জানায়নি। এর ফলে পশ্চিমবঙ্গের বহু ওয়াক অফ প্রপার্টি নথিভুক্ত না হয়ে ঝুলে রয়েছে। মুসলিমদের ভোটে ক্ষমতায় এসে আজ সেই মুসলিম সমাজকে বিপদে ফেলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যেসব তৃণমূল নেতারা ওয়াকফ নিয়ে গরম গরম বক্তব্য রাখেন, যেসব ধর্মীয় নেতারা ভোটের সময় মুখ্যমন্ত্রীর প্রচারে অংশ নেন, তাদের সকলেরই উচিত এই তথ্যভিত্তিক অভিযোগের জবাব দেওয়া। তার দাবি, কেন্দ্রীয় সরকার সকলের হিত কামনায় কাজ করছে, কিন্তু রাজ্য সরকার রাজনৈতিক লাভের জন্য মানুষের সঙ্গে প্রতারণা করছে। 100 দিনের কাজ বাংলার বরাদ্দ শূন্য মানল কেন্দ্র। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে সত্য সামনে আনলো কেন্দ্র। কেন্দ্রের স্বীকারোক্তি, বাংলা ছাড়া সব রাজ্যের বরাত মিটিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে 1 টাকাও দেওয়া হয়নি বাংলাকে। এর আগে অধিবেশনে একাধিকবার এই বিষয়টি উত্থাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও এই বিষয়টি উত্থাপন করেন তিনি প্রশ্ন করেন, এখনো পর্যন্ত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে কত টাকা বাকি রয়েছে, পাশাপাশি কোন রাজ্যের ক্ষেত্রে কত টাকা বাকি রয়েছে তার তালিকা দেওয়া হোক। সেখানে দেখা যাচ্ছে সব রাজ্যে 2024-25 অর্থবর্ষে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই অর্থ দেওয়া হয়নি। 2024-25 অর্থবর্ষে কোনো টাকা দেওয়া হয়নি। কেবল তাই নয়, 2022 সালের পরও 1 টাকা দেওয়া হয়নি। সেক্ষেত্রে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী কমলেশ পাসওয়ান লিখিত উত্তরে স্পষ্টভাবে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা তা সম্পূর্ণভাবে পালন করেনি। টাকা পাওয়ার জন্য যে নির্দেশিকা পালন করা দরকার, পশ্চিমবঙ্গ সরকার তা পালন করেনি বলে চিঠিতে জানানো হয়েছিল, আর সে কারণে অর্থ মেটানো হয়নি বলে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে কোন কোন কমিটি কি রিভিউ করে টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাও এই চিঠিতে বিস্তারিত উল্লেখ রয়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে বকেয়া অর্থ নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করেছিল। এমনকি দিল্লিতে গিয়ে ধর্নাও বসেছিল অভিষেক। একই ইস্যুতে 2026-এর ভোটেও তোলা হবে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্ন তোলা থেকে স্পষ্ট। তেমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই নিয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট হেরেছে কেন্দ্র, আবার সুপ্রিম কোর্টেও হার। নির্দেশ রয়েছে, কাজ শুরু করতেই হবে, টাকা দিতে হবে। এদিকে গ্রামোন্নয়ন মন্ত্রক কথা বলছে। উল্লেখ্য, গত অক্টোবর মাসে 100 দিনের মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, সব বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। সুপ্রিম নির্দেশে বাধা কাটে বাংলার 100 দিনের কাজেও। নির্বাচনের আগে সুপ্রিমের নির্দেশও শাসক দলকে ডিভিডেন্ড দেবে, তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য, আমাদের বরাদ্দ শূন্য কারণ বাংলা চুরি করেছে। এক তৃণমূল সমর্থকের মৃত্যুকে কেন্দ্র করে 7 সকালে ব্যাপক উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারিতে। মৃতের নাম লালটু শিকদার, বয়স 67। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে এক প্রস্তুত ঝামেলা হয়। লালটু শেখকে লক্ষ্য করে কটূক্তি করার অভিযোগ ওঠে এলাকারই তৃণমূল কর্মী দারু শেখের বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বড় পলাশন এলাকায়। বুধবার সকালে 4 দোকানে বচসা থেকে হাতাহাতির ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন লালটু। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, মঙ্গলবার সাতগেছিয়ায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর বইমেলা অনুষ্ঠানে গিয়েছিলেন লালটু শিকদার। এই কর্মসূচি থেকে ফেরার পথে এখানেই এলাকার তৃণমূল কর্মী দারু শেখ কটূক্তি করেছিলেন। তারা শেখ ইসলাম গোষ্ঠীর অনুগামী বলে পরিচিত। দারু শেখ তাকে কটূক্তি ও হুমকি দিচ্ছিল বলে দাবি পরিবারের। বুধবার সকালে অন্যান্য দিনের মধ্যে 4 দোকানে যাচ্ছিলেন, তখন দারু শেখ লালটু শিকদারকে ঘিরে ধরে টিটকিরি করে। অভিযোগ, কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে পরিণত হলে দারু শেখ ঘুষি মারে লালটু শিকদারের বুকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। প্রতিবেশীরা দ্রুত তাকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসকের কাছে খবর দেয়। চিকিৎসক এসে জানান তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তৃণমূলের 2 গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের জেরে এই ঘটনা। মৃত লালটু শিকদার সিদ্দিকুল্লাহ ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি পরিবারের। আর অভিযুক্ত দারু শেখ জেলা পরিষদের মেন্টর ইসমাইল শেখের অনুগামী বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ। ভয়াবহ কাণ্ড। মরক্কোর উত্তর পূর্বাঞ্চলীয় প্রাচীনতম এবং ঘনবসতিপূর্ণ শহর ফেজে 2টি পাশাপাশি 4 তলা আবাসন ধসে কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন 16 জন। মৃতের সংখ্যারও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। মোট 8টি পরিবারের বাসস্থান ছিল আবাসনগুলিতে। দীর্ঘদিনের মেরামতির অভাবে আবাসনগুলি অবহেলিত হয়ে পড়েছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই নিরাপত্তা কর্মী এবং নাগরিক সুরক্ষা দল ঘটনাস্থলে ছুটে যায় এবং ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান শুরু করে। ভবনগুলি যেহেতু পুরনো ছিল তাই উদ্ধার অভিযান ব্যাহত হয়। তবে এই বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। আর কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও জানা যায়নি। আচমকা কেন ভেঙে পড়ল ভবনগুলি সেটাও এখনো জানা যায়নি। এই দুর্ঘটনার ফলে নিমেষে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে আহতদের ফেজের বিশ্ববিদ্যালয় হাসপাতাল কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অন্যদের খুঁজে
বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মরক্কোর এই অঞ্চলটি 8ম শতাব্দী পুরনো হলেও এখনো উন্নত হয়নি। গত 2 মাস আগে জীবনযাত্রার অবনতি, বেকারত্ব এবং জনসেবা ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছিল শহরটি। তরুণদের নেতৃত্বে এবং অস্থিরতা পরবর্তীতে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছিল, যার ফলে বিক্ষোভগুলি নিমেষে সহিংস সংঘর্ষে রূপ নিয়েছিল, যাতে 3 জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। 400 জনেরও বেশি গ্রেপ্তার হয়েছিল। মরক্কোর এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি। তা সত্ত্বেও সরকার 2030 ফিফা বিশ্বকাপের আগে এখানে নতুন স্টেডিয়াম প্রস্তুত করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।